হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই আইএলটিএস রাইটিং টাস্ক 1 সিরিজ। আগের ক্লাসে আমরা বিস্তারিতভাবে শিখেছি কিভাবে বার চার্ট নিয়ে লেখা যায়, কিভাবে ইন্ট্রোডাকশন, ওভারভিউ এবং বডি প্যারাগ্রাফ সাজাতে হয়। আজকের ক্লাসে আমরা আলোচনা করব আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, লাইন গ্রাফ। এই ধরনের কোয়েশ্চেন প্রায় রিয়েল এক্সামে আসে। আর যারা ট্রেন্ড বা পরিবর্তন দেখানো ডাটা নিয়ে লিখতে কষ্ট পান, তাদের জন্য এই ক্লাসটি খুবই কাজে লাগবে। আজকের ভিডিও শেষে আমরা জানতে পারবো কিভাবে ইন্ট্রোডাকশন লিখতে হয়, কিভাবে লাইন গ্রাফ বিশ্লেষণ করতে হয়, কিভাবে সঠিকভাবে ট্রেন্ডস ডিসক্রাইব করতে হয়, আর কিভাবে ব্যান্ড 7+ স্ট্রাকচারের মতো স্মুথ ওভারভিউ এবং বডি লিখতে হয়। তাহলে আইএলটিএস রাইটিং টাস্ক 1 এ ভালো স্কোর চাইলে এই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। চলেন তাহলে শুরু করি আজকের ক্লাস, লাইন গ্রাফ। প্রথমেই নতুনদের জন্য, একদম নতুন যারা, তাদের জন্য একটা বেসিক ধারণা দিয়ে দেই, তারপরে আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে যাব। এটা হচ্ছে লাইন গ্রাফের উপর একটা বেসিক ধারণা, যারা একদম নতুন তাদের জন্য। লাইন গ্রাফ এখানে কি করতে হয়, এখানে সময় অনুযায়ী পরিবর্তন দেখানো হয়, সময় অনুযায়ী ট্রেন্ড বা পরিবর্তন দেখানো হয় গ্রাফের মাধ্যমে। এখানে কি করতে হবে, ওঠানামা, ইনক্রিজ ডিক্রিজ ব্যাখ্যা করতে হবে। সময়কাল অনুযায়ী পরিবর্তনের প্রবণতা দেখাতে হবে, কোন সময়ে কি ধরনের পরিবর্তন হয়েছে, ওঠানামা করেছে, এটা দেখাতে হবে। এটা লেখার কাঠামোটা কিরকম, প্রথমে ইন্ট্রোডাকশন, তারপর ওভারভিউ, তারপর বডি 1, বডি 2। এই 4টা প্যারাগ্রাফ হলো স্ট্যান্ডার্ড মান। এই 4টা প্যারাগ্রাফেই আমরা সবসময় লেখার চেষ্টা করব। প্রশ্নটি নিজের ভাষায় প্যারাফ্রেজ করো। ইন্ট্রোডাকশন কি? ইন্ট্রোডাকশন মানে আমরা সবাই জানি প্রশ্নকে নিজের ভাষায় প্যারাফ্রেজ করতে হয়, যেমন রাইটিং টাস্ক 1 তেমন রাইটিং টাস্ক 2 তে। এখন এই নিজের ভাষায় প্যারাফ্রেজ করা সেটা আবার কি? প্রশ্নে যা বলা আছে সেটাকে নিজের ভাষায় সিনোনিম ব্যবহার করে আবার লিখে বোঝাতে হবে কি দেখানো হয়েছে, কোথায়, কবে এবং কার মাধ্যমে। এটাই হচ্ছে প্যারাফ্রেজ। এবার আসি ওভারভিউ। ওভারভিউ হচ্ছে মূল প্রবণতা বা ট্রেন্ড, যেমন ওভারঅল ইনক্রিজ এবং ওভারঅল ডিক্রিজ দেখাতে হবে। এইখানে ওভারভিউ এ কখনো ডাটা আনা যাবে না, কখনো সংখ্যা, সাল এগুলো আনা যাবে না। এখানে শুধু মূল পরিবর্তন, কোনটা বেশি বৃদ্ধি পেয়েছে, কোনটা কম বৃদ্ধি পেয়েছে, এটা একটা তুলনা করে নিতে হবে। ওভারভিউ হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, বলা হয় তাকে রাইটিং টাস্ক 1 এর হার্ট হচ্ছে ওভারভিউ। তারপরে আসুন বডি প্যারাগ্রাফ 1 এবং বডি প্যারাগ্রাফ 2। বডি প্যারাগ্রাফ 1 এ প্রথম কয়েক বছরের ডাটা বিশ্লেষণ করব, আর বডি প্যারাগ্রাফ 2 তে পরের বছরগুলো ডাটা বিশ্লেষণ এবং তুলনা করব, তুলনা করব। আচ্ছা, মনে করেন 4টা ট্রেন্ড আছে এখানে, 4টা সালের কথা আছে, তাহলে আমরা বডি প্যারাগ্রাফ 1 এ 2টা সাল লিখবো, বডি প্যারাগ্রাফ 2 তে 2টা সাল লিখবো। এরকম আমরা ভাগ করতে পারি। 5টা হলে বডি প্যারাগ্রাফ 1 এ 3টা সালের কথা, আর বডি প্যারাগ্রাফ 2 তে বাকি 2টা সালের কথা, এবং 2টা বডি তুলনা করে নিব। চলুন তাহলে এবার প্র্যাকটিক্যালি দেখে নেই কিভাবে লিখতে হবে ব্যান্ড 7+ আনসার। এই যে কিছু ইউজফুল ভোকাবুলারি আছে, ইনক্রিজ শার্পলি, গ্রাজুয়ালি, ডিক্লাইন স্টেডিলি, পিকেড এট, রিচড এট লস্ট পয়েন্ট। আচ্ছা, এখানে একটা টিপ, সময়ের পরিবর্তন বোঝাতে প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স ব্যবহার করতে হবে। যখন সময়ের পরিবর্তন বোঝাবে তখন প্রেজেন্ট টেন্স না দিয়ে পাস্ট টেন্স ব্যবহার করতে হবে। আচ্ছা, এবার আমরা মূল পার্টে যাব। প্র্যাকটিক্যাল পার্টে যাওয়ার আগে আমি আমার আগের ভিডিওতে একটা বইয়ের নাম সাজেস্ট করেছিলাম, রাচেল মিচেলের আইএলটিএস রাইটিং টাস্ক 1 এর উপর একটা ছোট্ট বই আছে। আপনারা কাইন্ডলি লাইব্রেরি থেকে এই বইটা সংগ্রহ করে নেবেন, অথবা অনলাইন থেকে পিডিএফ ডাউনলোড করে নেবেন। এই বইয়ে রাইটিং টাস্ক 1 লেখার জন্য অনেকগুলো গুরুত্বপূর্ণ রিসোর্সেস, ওয়ার্ড, পেজেস, অনেক রিসোর্স পেয়ে যাবেন, যা অনেক বেশি কাজে লাগবে। এই হচ্ছে রাইটিং টাস্ক 1 এর একটা স্যাম্পল আনসার। আমাদের এখানে 2টা স্যাম্পল আনসার রেডি করে রেখেছি। এই 2টা আনসারে আমরা প্র্যাকটিক্যালি দেখব কিভাবে লেখা হয়েছে। এই হচ্ছে 2টা লাইন গ্রাফের আনসার। এই 2টা আনসারই 7+, 7.5+ ব্যান্ডের। চলুন তাহলে প্রথমটা শুরু করি। প্রথমটা কিভাবে লেখা হয়েছে দেখি। আচ্ছা, প্রথমে আমরা কোয়েশ্চেনটা পড়ে নেই। এক্সামে এখন আমরা টাস্ক 1 করব। টাস্ক 1 লেখার আগে প্রথম 2 মিনিট ব্যয় করব আমরা কোয়েশ্চেনটা ভালো করে পড়তে এবং বুঝতে। কোয়েশ্চেনটা কি? The line graph below show the percentage of tourists to England who visited 4 different attraction in Brighton. লাইন গ্রাফ সম্পর্কে এখানে বলছে। লাইন গ্রাফে কি দেওয়া আছে? লাইন গ্রাফে দেওয়া আছে যে টুরিস্টের পার্সেন্টেজ, ইংল্যান্ডের 4টা জায়গায় ভিজিট করে এমন টুরিস্টের পার্সেন্টেজ, এই যে পার্সেন্টেজেস দেওয়া আছে।
আর্ট গ্যালারি, প্যাভিলিয়ন, ফেয়ার, ফেস্টিভ্যাল, এই চারটা জায়গা, 4 ডিফারেন্ট অ্যাট্রাকশন, চারটা টুরিস্ট স্পটে ভিজিটরের পার্সেন্টেজ 1980 সাল থেকে 2010 সাল পর্যন্ত এই সময়কালের মধ্যে এগুলো ট্রেন্ড গুলো লাইন গ্রাফের মাধ্যমে দেখানো হয়েছে। পার্সেন্টেজ অফ টুরিস্ট টু ইংল্যান্ড হু ভিজিটেড ব্রাইটন অ্যাট্রাকশন, ব্রাইটন অ্যাট্রাকশনে ভিজিট করা টুরিস্টের অনুপাত 1980 সাল থেকে 2010 সাল পর্যন্ত। আচ্ছা, আর নিচে কি দেওয়া আছে, এটা হচ্ছে কোয়েশ্চন, সিলেক্টিং এন্ড রিপোর্টিং দ্য মেইন ফিচার্স এন্ড মেক কম্পারিজন হোয়ার রিলেভেন্ট। সিলেক্ট করার কথা বলা হয়েছে এবং রিপোর্ট করার কথা বলা হয়েছে মেইন ফিচার গুলা, এবং মেক কম্পারিজন হোয়ার রিলেভেন্ট, যেখানে প্রয়োজন সেখানে তুলনা করার কথা বলা হয়েছে। এই জিনিসটা অনেকে মিস করে, অনেক পরীক্ষার্থী লেখার সময় কম্পারিজন জিনিসটা মিস করে ফেলে, তুলনা না করে ভালো লিখে আসলেও স্কোর কম আসবে, কারণ কোয়েশনে বলাই আছে যেখানে প্রয়োজন সেখানে তুলনা করার জন্য। এবার আমরা দেখি এটা আমরা কিভাবে লিখব। প্রথমে ইন্ট্রোটা কি, এই এতটুকু জায়গা এবং এইটা থেকে কিছু তথ্য নিয়ে ইন্ট্রো লিখে নিব। যখন দেওয়া আছে দ্য লাইন গ্রাফ বিলো শোজ দ্য পার্সেন্টেজ, আমরা কি দিলাম, দ্য লাইন গ্রাফ ইলাস্ট্রেটস, আমরা লাইন গ্রাফ শোজ এর জায়গায় ইলাস্ট্রেটস দিলাম। এখানে আমি আমার আগের ভিডিওতেও বলেছি এবং সব ক্ষেত্রে এটা প্রযোজ্য, ইলাস্ট্রেট যখন শো থাকবে তখন আমরা ইলাস্ট্রেট দিতে পারি, কম্পেয়ার দিতে পারি, গিভস ইনফরমেশন অ্যাবাউট দিতে পারি, অথবা দ্য গিভেন লাইন গ্রাফ গিভস ইনফরমেশন অ্যাবাউট, the given line graph illustrates the percentage of tourists, the given line graph compare the percentage of tourists, আরো অনেকগুলো আছে, আপনাদের যেটা পছন্দ সেটা দিতে পারবেন। আচ্ছা, এখানে কি বলেছিল, টুরিস্ট, আমরা এখানেও টুরিস্ট রেখেছি। who visited 4 different attraction in Brighton, এই যে who visited 4 different attraction in Brighton যেরকম আছে এরকম রাখলাম, ব্রাইটন ইংল্যান্ড, between 1980 and 2010। আচ্ছা, এখানে কি দেওয়া আছে, এখানে বিটুইন সাল দেওয়া নাই, কিন্তু আমরা এই সালটা কোথা থেকে পাইছি, এই যে লাইন গ্রাফের নিচে সাল 1980 থেকে 2010 পর্যন্ত এই সালটা এখানে পাইছি আমরা। আচ্ছা, আরেকটা জিনিস আমরা এখানে চাইলে এড করতে পারি আরো সুন্দর করার জন্য, এখানে কত কত বছরের সময়কালটা, কত বছরের, 1980 থেকে 2010, 30 বছরের সময়। তাহলে 30 বছরের সময়কে আমরা এখানে আরো সুন্দর করে একটা সেন্টেন্স অ্যাড করতে পারি, ওভার আ 30-year period। কি লিখলাম, ওভার আ 30-year period between 1980 and 2010। ইন্ট্রোকে আরো অ্যাডভান্স করে নিলাম এই সেন্টেন্সের মাধ্যমে, ওভার আ 30 years period between 1980 and 2010। এখানে আমরা আবার লিখতে পারি from 1980 to 2010। যদি কোয়েশনে এরকম কোয়েশনে অনেক সময় এখানে সালটা দেওয়া থাকে, সালে যদি বিটুইন লেখা থাকে, বিটুইন 1980 টু 2010, তাহলে আমরা দিব ফ্রম 1980 টু 2010। আর যদি ইন্ট্রোতে লেখা থাকে ফ্রম, তাহলে আমরা এখানে বিটুইন এন্ড দিয়ে লিখবো, তাহলে আমাদের প্যারাফ্রেজটা হয়ে যাবে। আর এই সেন্টেন্সটা যদি লিখতে পারি তাহলে আরো একটু অ্যাডভান্স হবে, ওভার আ 30-year পিরিয়ড অথবা ওভার আ পিরিয়ড অফ 30 years। এইগুলো আমাদের ইন্ট্রোডাকশন। এবার আসি মূল পার্ট, যেটা মূল পার্ট হচ্ছে রাইটিং টাস্ক 1 এর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই ওভারভিউ। ওভারভিউ অংশটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা আগে কি দেখেছিলাম যে ওভারভিউ এ কি লিখবো, ওভারভিউ এ মূল প্রবণতা বা ট্রেন্ড, ওভারঅল ইনক্রিজ এবং ডিক্রিজ দেখাতে হবে। এখানে কোনো ডাটা ব্যবহার করা যাবে না, এখান থেকে কোনো ডাটা সরাসরি এই যে পার্সেন্টেজ, সাল, এগুলো ব্যবহার করা যাবে না। তো মূল ট্রেন্ড যেগুলো আছে এগুলো লিখবো, দেখি কিভাবে লিখতে হয়। এখন আর এই যে কোয়েশ্চনটার কোনো কাজ নাই, এখন শুধু আমরা লাইন গ্রাফটা দেখবো। ওভারভিউ প্যারা আমরা শুরু করব ওভারঅল দিয়ে। ওভারঅল দ্য প্যাভিলিয়ন ওয়াজ দ্য মোস্ট ভিজিটেড অ্যাট্রাকশন ডিউরিং মোস্ট অফ দ্য পিরিয়ড। দেখুন
প্রথমে এটা ভালো করে অ্যানালাইজ করে তারপর ওভারঅল লিখতে হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি পেভিলিয়ন, এই যে অরেঞ্জ কালারের যেটা আছে এটা পেভিলিয়ন। পেভিলিয়নটা দেখতে পাচ্ছি সবার উপরে প্রায় 50-র কাছাকাছি চলে গেছে। সবার উপরে 50% কাছাকাছি মানুষ এইটা ভ্রমণ করেছে, পেভিলিয়নে ভিজিট করেছে। তাহলে এইটা দেখতে পারলাম সবার উপরে আছে, এটা একটা গুরুত্বপূর্ণ ট্রেন্ড। তাই আমরা প্রথমেই লিখলাম দ্য পেভিলিয়ন ওয়াজ দ্য মোস্ট ভিজিটেড অ্যাট্রাকশন ডিউরিং মোস্ট অফ দ্য পিরিয়ড। বেশিরভাগ সময়ে কি ছিল, পেভিলিয়ন সবচেয়ে বেশি ভিজিটেড অ্যাট্রাকশন করেছিল, ভিজিটর এখানে ভ্রমণ করেছিল। তারপরে কি আছে, while the pier gained popularity in later years। পিয়ার কোনটা ছিল, এই যে পিয়ার, দেখুন এখানে প্রথমে কম ছিল, পিয়ারে কম, তারপর একটু ফ্লাকচুয়েশন ছিল, ফ্লাকচুয়েশন উঠানামা করছে, উঠানামা করে শেষের দিকে গিয়ে ভিজিটরের সংখ্যা বৃদ্ধি পেয়েছিল। প্রথমে উঠানামা করে শেষের দিকে গিয়ে বৃদ্ধি পেয়েছিল, তাই এটাকে আমরা দিলাম while the pier gained popularity in the later years। এখানে while লেখার মাধ্যমে আমরা এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করে নিলাম। তারপর ইন কন্ট্রাস্ট, তার বিপরীতে, তার বিপরীতে কি, দ্য ফেস্টিভ্যাল অ্যান্ড আর্ট গ্যালারি experienced a gradual decline in visitors number over time। দেখুন এখানে আর্ট গ্যালারি আর ফেস্টিভ্যাল, আর্ট গ্যালারি কোনটা ছিল, এই ব্লু কালার, প্রথমে বৃদ্ধি পেয়েছিল, তারপর খুব দ্রুত কমে, তারপর ধীরে ধীরে কমে গেছে। তার মানে কি, এটা ওভারঅল ডিক্লাইন করেছিল, ওভারঅল ডিক্লাইন করছে আর্ট গ্যালারি। আবার ফেস্টিভ্যালও খুব ধীরে ধীরে ডিক্লাইন করেছে, প্রায় 30 এর কাছাকাছি ছিল, তারপর শেষের বছরে 1980 সালে 30% মতো ভিজিট করত, 2010 সালের দিকে কি হয়েছে, 30 থেকেও কম, খুব ধীরে ধীরে সামান্য ডিক্লাইন করছে। তাই এই দুইটা আমরা একসাথে লিখে নিলাম। ইন কন্ট্রাস্ট মানে তার বিপরীতে, প্রথমে যেই দুইটা বৃদ্ধি পাইছে, যেই দুইটা বৃদ্ধি পাইছে বা ভালো পপুলারিটি ছিল, এই দুইটার কথা উল্লেখ করলাম। তারপর ইন কন্ট্রাস্ট মানে তার বিপরীতে, দ্য ফেস্টিভ্যাল এন্ড আর্ট গ্যালারি এক্সপিরিয়েন্সড আ গ্রাজুয়াল ডিক্লাইন ইন ভিজিটর নাম্বারস ওভার টাইম। তাহলে প্রথম দুইটার কথা উল্লেখ করলাম প্রথম সেন্টেন্সে, তারপরে ইন কন্ট্রাস্ট দিয়ে পরের দুইটা, প্রথমে ইনক্রিজের দুইটা আর পরে ডিক্রিজের দুইটা। ঠিক একইভাবে আমরা বডি লিখবো, যদি এরকম চারটা দেওয়া থাকে তাহলে বডিতে কি করব, প্রথমে ইনক্রিজের যেগুলো বৃদ্ধি পেয়েছিল এই দুইটা বা প্রথম দুইটা প্রথমে আলোচনা করতে পারি, যে কোনো ভাবে আমরা ভাগ করতে পারি। কে কিভাবে লিখবেন এরকম লেখার উপর কোনো স্কোর নাই, যে যে এরকম ইচ্ছা সেরকম লিখতে পারেন। লেখাটা কতটা সুন্দরভাবে স্মুথ ভাবে সাজানো হয়েছে এটাই এক্সামিনার দেখেন, কে কোন আইডিয়াটা নিল সেটা মুখ্য নয়। আমরা চাইলে প্রথম দুইটা প্রথম বডিতে লিখতে পারি, আবার দ্বিতীয় বডিতে শেষের দুইটা লিখতে পারি। আবার ইনক্রিজ করেছিল, যে দুইটা বৃদ্ধি পেয়েছে এই দুইটা প্রথম বডিতে লিখতে পারি, আর যে দুইটা কমেছিল এই দুইটা দ্বিতীয় বডিতে লিখতে পারি। চলুন তাহলে বডি প্যারাগ্রাফ লেখা শুরু করি। বডি প্যারাগ্রাফে কি করতে হবে, বিস্তারিত পার্সেন্টেজ সাল সবকিছু আলোচনা করতে হবে এবং তুলনা করতে হবে। প্রথমে শুরু করলাম ইন 1980, এই যে এখান থেকে ইন 1980 প্রথম থেকে শুরু করলাম। About 24% of visitor went to the pavilion। পেভিলিয়ন তার মানে পেভিলিয়ন সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছিল। আমরা বডি ওয়ানে কি করব, দুইটা বৃদ্ধি, যে দুইটা বৃদ্ধি পাইছে ইনক্রিজ করছে এই দুইটা নিয়ে আলোচনা করব। পেভিলিয়ন এবং পিয়ার এই দুইটা বৃদ্ধি পেয়েছে, এই দুইটা বডি ওয়ান, আর যে দুইটা কমছে এই দুইটা বডি টু তে। পেভিলিয়ন 1980 সালে about 25% visitor went to the pavilion লিখলাম। এটা এখানে about কেন লিখলাম, about লেখার কারণ হচ্ছে এখানে এক্স্যাক্টলি 24% যে তা আমরা বুঝতে পারতেছি না, এক্স্যাক্টলি যে এটা 24%, কারণ এইটা লাইনের সাথে সরাসরি কোনো লাইন নাই বা এখানে 24% লেখাও নাই। আমরা একটা ধারণা করে নিলাম 24%, তাই আমরা অ্যাবাউট মানে কাছাকাছি, 24% এর কাছাকাছি, কম হতে পারে বেশি হতে পারে সামান্য, এটা এই পরিমাণ ভিজিটর পেভিলিয়ন ভ্রমণ করতেন কত সালে, 1980 সালে, এটা লিখে নিলাম। তারপর দিস ফিগার রোজ শার্পলি, দেখুন এটা রোজ শার্পলি দ্রুত গতিতে বৃদ্ধি পাইছে না এই ফিগারটা, হ্যাঁ এই ফিগারটা দ্রুত গতিতে বৃদ্ধি পাইছে। তাহলে দিস ফিগার রোজ শার্পলি পিকিং এট নিয়ারলি 48% ইন 1995। দেখুন এটা পিকিং এট, এটা কি কত ছুঁইছে, প্রায় 48%, নিয়ারলি মানে 48% এর কাছাকাছি হয়েছিল কবে, 1900, এই যে এটা নিচে কত আছে, 1995 সাল। তাহলে 95 সালের দিকে পেভিলিয়নের ভিজিটর প্রায় 48% ছিল। After that, the percentage gradually declined
তারপরে গ্রাজুয়ালি কি করছে, ডিক্লাইন করছে, ধীরে ধীরে এটা ডিক্লাইন করছে। After this, the percentage gradually declined, ending at 31% in 2010. তারপর 2010-এ এসে মানে শেষ হয়েছিল কত, 31%-এ, 31%-এ এসে শেষ হয়েছিল। এটা শেষ হলো পেভিলিয়নের কথা। এবার পিয়ারের কথা বলি। এই যে পিয়ার, the peer was the less popular in 1980. হ্যাঁ, 1980-তে জাস্ট 10% ছিল। পিয়ার প্রথমে শুরু করেছিল মাত্র 10%, যা বাকি তিনটার থেকেও কম। তার মানে the peer was less popular in 1980, সবচেয়ে কম জনপ্রিয় ছিল। But its popularity increased steadily from 2000 onward. 2000-এর পর থেকে, 2000 সালের পর থেকে এইটার পপুলারিটি কি হয়েছে, বৃদ্ধি পাইছে। এই যে এই 2000 সালের পর থেকে এইটার পপুলারিটি বৃদ্ধি পাইছে। But its popularity increased steadily from 2000 onward, reaching 22% by the end of the period. এই সময়কালের শেষে মানে 2010 সালে এটা কি করছে, এটা 22%-এ গিয়ে ঠেকছে। এখানে আমরা চলো অ্যারাউন্ড 22, যদি এক্স্যাক্টলি না বুঝতে পারি তাহলে অ্যারাউন্ড, অ্যাবাউট, নিয়ারলি, অ্যাপ্রক্সিমেটলি এগুলো ব্যবহার করতে পারি। তো রাসেল মিচেলের বইয়ে এই ধরনের অনেক ওয়ার্ড পেয়ে যাবেন যা আমাদের খুব কাজে লাগবে এবং স্কোরও বৃদ্ধি করবে। তারপরে আসুন, এই শেষ হলো আমাদের বডি প্যারাগ্রাফ 1। বডি প্যারাগ্রাফ 1-এ কি করলাম, বডি প্যারাগ্রাফ 1-এ দুইটা গুরুত্বপূর্ণ ট্রেন্ড আলোচনা করলাম, আর প্যাভিলিয়ন এবং পিয়ার। যে দুইটা, প্যাভিলিয়ন অনেক বেশি বৃদ্ধি পেয়েছিল, মাঝখানে সবচেয়ে বেশি ছিল, আর পিয়ার কি হয়েছিল, পিয়ার প্রথমে কম ছিল, তারপর আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে, ওভারঅল বৃদ্ধি পেয়েছে। এবার আলোচনা করব বাকি দুইটা নিয়ে, ওই দুইটাই ডিক্লাইন করছে। কি কি ডিক্লাইন করছে, আর্ট গ্যালারি আর ফেস্টিভ্যাল। দেখি প্রথমে আর্ট গ্যালারি শুরু করি। The art gallery started with around 21% of traveler in 1980. এটা 1980-তে স্টার্ট হয়েছিল 21%, 21% নিয়ে। এই যে আর্ট গ্যালারি, এটা 21% নিয়ে শুরু করেছিল কত সালে, 1980-তে। তারপর and rose to a high 38 by 1980. 1980-তে রোজ করেছিল, অনেক উপরে গিয়েছিল 38-এ। এখানে চাইলে আমরা কি দিতে পারি, a high of around দিব, a high of around 38% by 1985. 1980 সালের দিকে এটা অনেক উঁচুতে গিয়েছিল, 35 এর মতো। এটা 30, আচ্ছা 38, হ্যাঁ 38। তারপর however the number then declined. তারপরে কি করছে, নাম্বার আবার ডিক্লাইন করছে। নাম্বার ডিক্লাইন স্টেডিলি, ফলিং টু বিলো 10%। তারপর 10%-এর নিচে চলে আসলো, বিলো 10%। এই যে 2010 সালে আস্তে আস্তে ডিক্লাইন করে 10%-এর নিচে চলে আসে। এই হচ্ছে 10%, তার নিচে, তার মানে বিলো 10% লিখতে পারি। এখানে এক্স্যাক্টলি যদি বুঝতে না পারি, এখানে কত হবে, 8% হতে হবে। যদি 8% লিখি তাহলে হবে, বিলো না দিয়ে 8% লিখতে পারি, আর যদি বিলো দিই তাহলে 10%। ইন 2010, meanwhile, লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করলাম, meanwhile the festival attracted, এবার ফেস্টিভ্যালের কথা বলবো শেষেরটা। ফেস্টিভ্যাল attracted 30% in 1980. ফেস্টিভ্যাল 30% দিয়ে শুরু হয়েছিল 1980-তে, বেশি ছিল। মানে ফেস্টিভ্যালের শুরুটা কি ছিল, সবার থেকে বেশি ছিল, সব থেকে বেশি দিয়ে শুরু করেছে ফেস্টিভ্যাল। and remained relatively stable. তারপর remained relatively stable throughout the 30 years. তারপর 30 বছর প্রায় সমান ছিল, প্রায় কাছাকাছি ছিল, 30-র কাছাকাছি ছিল, তাই লিখলাম and remained relatively stable throughout the 30 years with a slight decrease to just under 28. সাথে একটা কি, স্লাইড হালকা ডিক্লাইন করছিল, ডিক্রিজ করছিল, জাস্ট আন্ডার 28। 2010-এ 28-এর নিচে চলে আসলো, মেকিং ইট মোর কনসিস্টেন্ট দেন দ্য আদার অ্যাট্রাকশন। এটার মাধ্যমে এটা কি, মোর কনসিস্টেন্স, ধারাবাহিক, যে কোনো, এটা প্রায় কাছাকাছি ছিল, প্রায় সমানই ছিল, এটার ভেরিয়েশন কম ছিল, ওঠানামা কম ছিল, ফ্লাকচুয়েশন কম ছিল, তাই এটা কি কনসিস্টেন্ট ছিল অন্য দুইটা থেকে, দেন আদার অ্যাট্রাকশন। এই শেষ হলো আমাদের লাইন গ্রাফটা। এই যে ফরম্যাটে লাইন গ্রাফটা লেখা হয়েছে, এটাতে মিনিমাম এক্সামিনার আপনাদের 7.5 মিনিমাম দিতে বাধ্য। আচ্ছা, এবার আমরা বুঝতে পারলাম কিভাবে ইন্ট্রোডাকশন লিখলাম, কিভাবে ওভারঅল লিখলাম, এবং বডিতে কিভাবে আলোচনা করলাম। দুইটা আলোচনা করলাম বডি 1-এ, বাকি দুইটা আলোচনা করলাম বডি 2-তে। আমি ভাগ করে করে আলোচনা করেছি, আপনারা চাইলে
প্রথম দুইটা, এই যে উপরের দুইটা, অথবা আর্ট গ্যালারি পেভিলিয়ন, এই দুইটা আলোচনা করতে পারেন বডি 1-এ, পিয়ার ফেস্টিভ্যাল আলোচনা করতে পারেন বডি 2-তে। যেরকম করবে সেই রকমই হবে, কোনো সমস্যা নেই। এটাতে স্কোরের কোনো পার্থক্য হবে না। আর এখানে যদি লাইন 5টা থাকতো তাহলে প্রথমে 3টা আলোচনা করতাম বডি 1-এ, তারপর 2টা আলোচনা করতাম বডি 2-তে। এখানে 3টা থাকলে প্রথম 2টা আলোচনা করতাম বডি 1-এ, শেষের একটা আলোচনা করতাম বডি 2-তে। আচ্ছা, এবার আমরা দ্বিতীয় যে স্যাম্পলটা আছে এই স্যাম্পলটা একটু দেখে নিব। এটা ছিল লাইন গ্রাফের প্রথম স্যাম্পল, এটা হচ্ছে দ্বিতীয় স্যাম্পল আনসার। এখানে কোয়েশ্চেনটা কি করছে, এখানে দ্য লাইন গ্রাফ বিলো শোজ দ্য এভারেজ মান্থলি টেম্পারেচার ইন 3 মেজর সিটিজ। 3টা মেজর বড় শহরের টেম্পারেচার, গড় তাপমাত্রা। এই লাইন গ্রাফের মাধ্যমে 3টা বড় শহরের গড় তাপমাত্রা দেখানো হয়েছে। কোন কোন শহরের? প্যারিস, বোস্টন আর মেলবোর্ন, এই 3টা শহরের তাপমাত্রা দেখানো হয়েছে। তাহলে এটা হচ্ছে তাপমাত্রা, টেম্পারেচার ডিগ্রি সেলসিয়াসে আছে। এখানে লেখা থাকবে, এখানে এটাতে লেখা নাই, এখানে লেখা থাকবে মেজার্স ইন ডিগ্রি সেলসিয়াস, এরকম কিছু। আচ্ছা, কোয়েশ্চন কি? কোয়েশ্চন সবগুলোরই সেম থাকে। সামারাইজ দ্য ইনফরমেশন বাই সিলেক্টিং এন্ড রিপোর্টিং দ্য মেইন ফিচার্স এন্ড মেক কম্পারিজন হোয়ার রিলেভেন্ট। এবার দেখি ইন্ট্রোটা কিরকম লিখলাম। The graph below shows the average monthly temperature in the 3 major cities. আর এই হচ্ছে 3টা মেজর সিটির নাম, প্যারিস, বোস্টন, মেলবোর্ন। আর এখানে কোনো সালের উল্লেখ নাই, যেহেতু সাল পর্যন্ত এখানে আছে, মাস মানে ডিসেম্বর পর্যন্ত। তাহলে এটা এক বছরের মধ্যে, এক বছরের প্রত্যেকটা মাসের তাপমাত্রার কথা উল্লেখ করা হয়েছে। দেখি আমরা ইন্ট্রোটা কিভাবে লিখবো। দ্য লাইন গ্রাফ কম্পেয়ার্স, দেখুন আগে দিয়েছিলাম দ্য লাইন গ্রাফ ইলাস্ট্রেট, আগে সিম্পল আনসারের লাইন গ্রাফ ইলাস্ট্রেট, আর এই সিম্পল আনসারে দিলাম লাইন গ্রাফ কম্পেয়ার্স, যে কোনো একটা ব্যবহার করতে পারেন। আচ্ছা, এখানে কম্পেয়ার আর কম্পেয়ার্স এর মধ্যে পার্থক্য কি? যদি এখানে শোজ এস থাকে, শো এর সাথে এস থাকে, তাহলে এখানে কম্পেয়ার এর সাথে কম্পেয়ার্স দিব। শো এর সাথে এস থাকলে ইলাস্ট্রেট লিখলে ইলাস্ট্রেটের সাথে এস দিব। আর যদি এখানে শুধু শো থাকে তাহলে এখানে কম্পেয়ার দিব, এস দিব না। The line graph compares the average monthly temperature in 3 major cities. এই 3টা মেজর সিটি। এবার আমরা এখানে তো আর কিছু নাই, এবার কি লিখবো? এই নিচ থেকে মেজর সিটি 3টার নাম নিয়ে আসবো। নাম কি কি? প্যারিস, বোস্টন, মেলবোর্ন। তারপর 3 মেজর সিটি দিয়ে একটা হাইফেন দিয়ে নেমলি খুব ভালো একটা ওয়ার্ড, এখানে আমরা নেমলি ব্যবহার করতে পারি, ইনক্লুডিং ব্যবহার করতে পারি। নেমলি দিয়ে প্যারিস, বোস্টন এন্ড মেলবোর্ন থ্রুআউট দ্য ইয়ার। আগে লিখেছিলাম কি এখানে? ওভার দ্য ইয়ার অফ 30 ইয়ার, অথবা ওভার আ 30 ইয়ার পিরিয়ড, এরকম লিখতে পারি। কিন্তু এখানে যেহেতু অনেকগুলো বছরের কথা উল্লেখ নাই, এখানে একটা বছরের মধ্যে কথা বলা হয়েছে, তো একটা মাসের উল্লেখ আছে, তাই এখানে আমরা থ্রুআউট দ্য ইয়ার মানে এই বছরের মধ্যে শুধু এটা লিখলাম। তাহলে পুরো ইন্ট্রোটা কি আসলো? প্রথমে যেটা দেওয়া আছে এইটাই, দ্য লাইন গ্রাফ shows এর জায়গায় compare the average monthly temperature in 3 major cities, namely Paris, Boston and Melbourne. এটার মাধ্যমে প্যারাফ্রেজ করলাম, নাম 3টা নিয়ে আসলাম এইখানে, আর থ্রুআউট দা ইয়ার এই বছরের মধ্যে। এবার আসি ওভারঅল কিভাবে লিখবো। ওভারঅল লিখতে হলে প্রথমে গ্রাফটা অ্যানালাইজ করতে হবে ভালো করে। দেখি এই গ্রাফে আমরা কি দেখতে পাচ্ছি। এই গ্রাফে দেখতে পাচ্ছি প্যারিস হচ্ছে ইয়েলো কালার, রেড কালার হচ্ছে বোস্টন, আর মেলবোর্ন হচ্ছে ব্লু কালার। তাহলে মেলবোর্নের তাপমাত্রা ছিল প্রথমে 25, জানুয়ারিতে 25, তারপর কমতে কমতে আসলো কত, জুলাই এসে প্রায় 15-16 এর মতো, তারপরে আবার উপরে উঠলো, উঠে 25-এর উপরে গেল, আগের অবস্থানে ফিরে গেল। মাঝে ডিক্লাইন করে তাপমাত্রা কমে আবার বছরের মাঝামাঝি সময় এসে তাপমাত্রা কমে আবার উপরে গেল। এটা হচ্ছে মেলবোর্নের। আর বাকি দুইটাই প্যারিস এবং বোস্টন, এটা দেখতে পাচ্ছি দুইটাই প্রথমে কম ছিল, তারপর উপরে গিয়ে মানে বছরের মাঝামাঝি সময়ে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে তারপর বছরের শেষের দিকে আবার তাপমাত্রা কমছে। তাহলে দুইটা বিপরীতমুখী, এই দুইটা একরকম, আর মেলবোর্ন শুধু ভিন্ন, মেলবোর্ন বিপরীতমুখী। এবার দেখি এখানে সবচেয়ে বোস্টনের তাপমাত্রা সবচেয়ে বেশি, 32 বা 33 এর কাছাকাছি। বোস্টনের তাপমাত্রা বছরের মাঝামাঝি সময়ে আগস্টের দিকে 32 তে গিয়েছিল। দেখি আমরা এবার এটা ওভারঅলটা কিভাবে লিখবো। ওভারঅলে আগেই বলেছিলাম কোনো
তথ্য ইনফরমেশন ডাটা ব্যবহার করা যাবে না, মূল ট্রেন্ড গুলো লিখতে হবে, এখানে কোনো পার্সেন্টেজ, মাসের নাম এগুলো ব্যবহার করা যাবে না। ওভারঅল, ওভারভিউ পেরা আমরা ওভারঅল দিয়ে শুরু করি সবসময়। ওভারঅল বোস্টন এক্সপিরিয়েন্স, দেখুন এখানে বোস্টনটাই ছিল রেড, বোস্টনটাই ছিল সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। সবচেয়ে কম ছিল প্রথমে, তারপরে বাড়তে বাড়তে সর্বোচ্চ পর্যায়ে গেছে বোস্টন, তারপরে আবার খুব দ্রুত গতিতে কমে আবার সর্বনিম্নতে চলে আসছে। তাহলে লিখলাম বোস্টন এক্সপিরিয়েন্স দ্য মোস্ট সিগনিফিকেন্ট টেম্পারেচার চেঞ্জ। হ্যাঁ, বোস্টন এক্সপিরিয়েন্স করেছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ চেঞ্জ, টেম্পারেচার চেঞ্জ, কারণ সবচেয়ে কম ছিল, তারপর বাকি দুইটার থেকে সবচেয়ে বেশি হয়ে গেল মাঝামাঝি সময় এসে, তারপর আবার ওই আগের জায়গায় ফিরে আসলো সবার থেকে কম। তাহলে এটা সিগনিফিকেন্ট টেম্পারেচার চেঞ্জ। while প্যারিস followed a similar pattern, যেখানে প্যারিসও কি করছে, প্রায় সিমিলার প্যাটার্ন ফলো করছে, প্রথমে কম ছিল তারপর বৃদ্ধি পেয়ে আবার কমছে। ইন কন্ট্রাস্ট, তার বিপরীতে দেখুন এটা কিন্তু বিপরীত, মেলবার্নেরটা বিপরীত ছিল। ইন কন্ট্রাস্ট মেলবার্ন শোড দ্য অপোজিট ট্রেন্ড, অপোজিট, প্রথমে বেশি মাঝে কম পরে বেশি, আর বাকি দুইটা ছিল প্রথমে কম মাঝে বেশি পরে কম। তাহলে ইন কন্ট্রাস্ট দিয়ে লিখলাম মেলবার্ন শোড the opposite trend, being warmer at the beginning and end of the year. being warmer ছিল গরম ছিল, beginning and end of the year, বছরের প্রথমে গরম ছিল এবং শেষে গরম ছিল, আর মাঝামাঝি সময় এসে ঠান্ডা ছিল মেলবার্নে। এই শেষ হয়ে গেল আমাদের ওভারঅল। ওভারঅলে আমরা মূল ট্রেন্ডটা আলোচনা করে নিলাম। এবার বিস্তারিত আলোচনা করব বডি প্যারাতে। দেখুন আগে বলছিলাম যখন তিনটা হবে তখন দুইটা আলোচনা করব, তিনটা লাইন হবে তখন দুইটা লাইনের কথা আলোচনা করব বডি প্যারাগ্রাফ 1 এ, আর বাকি একটা আলোচনা করব বডি প্যারাগ্রাফ 2 তে। তাহলে এবার বডি প্যারাগ্রাফ 1 এ আলোচনা করি। 1 এ দুইটা আলোচনা করব বোস্টন আর প্যারিস। বোস্টন আর প্যারিস যেই দুইটা বৃদ্ধি পেয়েছিল মাঝামাঝি সময়ে, তার প্রথমে এবং শেষে কম ছিল, এই দুইটা। In Boston and Paris, both cities show a similar temperature pattern. দুইটাই প্রায় similar temperature pattern ছিল। But Boston has much greater variation. কিন্তু Boston much greater variation ছিল বোস্টনের। দেখুন অনেক উঁচুতে গিয়ে আবার অনেক নিচুতে নামছে, তাই এটাকে লিখলাম Boston has much greater variation। এখানে আমরা past tense এ কেন লিখলাম না, কারণ এইটা past present এগুলো কিছু উল্লেখ করা নাই, কারণ কোন সালের কথা এখানে উল্লেখ নাই। এখানে যে কোনো একটা বছরের কথা হতে পারে, এখানে কোন বছরের কথা তা উল্লেখ নেই, বর্তমানেও হতে পারে, তাই এখানে আমরা past tense এ লিখলাম না এটাকে। তারপরে in Boston temperature begin at around, দেখুন in Boston temperature begins at around 4 ডিগ্রি সেলসিয়াস। এই যে বোস্টনে টেম্পারেচার শুরু হয়েছিল 4 ডিগ্রি সেলসিয়াস থেকে, ইন জানুয়ারি মাসে 4 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু হয়েছিল, অনেক কম ছিল তাপমাত্রা জানুয়ারি মাসে। and increase steadily, তারপর কি ইনক্রিজ করছে to about 32 ডিগ্রি সেলসিয়াস in July, তারপর জুলাইয়ে স্টেডিলি ইনক্রিজ করে 32% গেছে। আচ্ছা এটা তো জুলাই না, এটা অগাস্ট হবে, 32% ইন অগাস্ট। এটা অগাস্ট মাসে 32% গেছে। আফটার দিস ইট ড্রপস শার্পলি, তারপর শার্পলি ড্রপ করছে, দেখুন শার্পলি এগেইন 5 ডিগ্রি সেলসিয়াস ইন ডিসেম্বর মানে বছরের শেষে সেইটা আবার 5 ডিগ্রি সেলসিয়াসে নামছে তাপমাত্রা। এই ছিল বোস্টনের ট্রেন্ড। প্যারিস, তারপর লিখলাম প্যারিস অন দা আদার হ্যান্ড, প্যারিস অপরদিকে starts at roughly 7 ডিগ্রি সেলসিয়াস, প্যারিস স্টার্ট করেছিল প্রায় 7 ডিগ্রি সেলসিয়াস থেকে, তাপমাত্রা কম থেকে শুরু করেছিল কিন্তু বোস্টন থেকে একটু বেশি। এখানে অন দা আদার হ্যান্ড মানে যেহেতু দুইটা নিয়ে করতেছি, অন দা আদার হ্যান্ড দিয়ে এখানে তুলনা করলাম, কোয়েশনেই তো বলেছিল মেক কম্পারিজন হোয়ার রিলেভেন্ট, তাই এইটা দিয়ে তুলনা করলাম। প্যারিস অন দা আদার হ্যান্ড starts at roughly 7 degree Celsius and increases gradually to approximately 25 degree Celsius in July August। এই যে এখানে 2 সালে সমান ছিল, জুলাই এবং আগস্টে দুইটাতেই সমান ছিল। 7 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে জুলাই আগস্টের দিকে কত ছিল, অ্যাপ্রক্সিমেটলি 25% এর কাছাকাছি ছিল ইন জুলাই আগস্ট। দেন ডিক্লাইন স্টেডিলি টুয়ার্ডস দ্য এন্ড অফ দ্য ইয়ার, তারপর বছরের শেষের দিকে আবার কি করছে, এখান থেকে স্টেডিলি ডিক্লাইন করে বছরের শেষে ডিসেম্বরে আসছে। ডিসেম্বরে কত আসছে এই সবগুলো আর উল্লেখ করার প্রয়োজন নাই।
এই শেষ হয়ে গেল আমাদের প্যারিস আর বোস্টন এই দুইটা ট্রেন্ড ব্যাখ্যা করা এবং কম্পারিজন করা। তারপর বাকি থাকলো একটা মেলবার্ন। মেলবার্ন ছিল বিপরীতমুখী, মেলবার্নকে তাই আলাদা করে বডি 2 তে শুধু মেলবার্ন নিয়ে লিখে নিব। এবার দেখি মেলবার্ন কি করছে। এটা মেলবার্ন 25। আচ্ছা, মেলবার্ন ডেমনস্ট্রেটস, দেখুন এখানে ডেমনস্ট্রেট শো এর জায়গায় ডেমনস্ট্রেট ব্যবহার করতে পারি আমরা। ডেমনস্ট্রেট মানে দেখানো। ডেমনস্ট্রেট দা রিভার্স প্যাটার্ন। মেলবার্ন কি দেখায়? মেলবার্ন দেখায় একটা রিভার্স প্যাটার্ন, মানে বিপরীত প্যাটার্ন। Melbourne demonstrates the reverse pattern. It start warm at nearly 26 degrees Celsius in January. জানুয়ারিতে 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল। Then the temperature gradually cools down to its lowest point of about 26 degrees Celsius in July. তারপর জুলাইয়ে তার লোয়েস্ট পয়েন্টে আসলো, কুলস ডাউন মানে ঠান্ডা আবহাওয়া হয়ে গেল। মেলবার্নের সবচেয়ে ঠান্ডা বা সবচেয়ে কম তাপমাত্রা হলো কত? 26 ডিগ্রি সেলসিয়াস। কোন মাসে? জুলাইয়ে। তাহলে cools down to its lowest point of about 16 degree Celsius in July. তারপরে from August onwards, অগাস্টের পরে কি করছো? অগাস্টের সামনের দিকে, অগাস্টের পরে it begins to rise again, returning to over 26 degree Celsius in December. তারপর অগাস্টের পরে এটা আবার কি করলো? আবার বৃদ্ধি পেতে পেতে তার আগের জায়গায় ফিরে গেল, ওভার 26 মানে 26 এর থেকেও বেশি ডিসেম্বর মাসে 26 ডিগ্রি সেলসিয়াস থেকে বেশি হয়ে গেল। এই শেষ হয়ে গেল আমাদের মেলবার্নের ট্রেন্ড ব্যাখ্যা করা, আর তারই সাথে সাথে রাইটিং টাস্ক 1 এর লাইন গ্রাফ লেখাও শেষ হয়ে গেল। এইটাও মোটামুটি ব্যান্ড 7.5 এর কাছাকাছি। ব্যান্ড 7.5 থেকে কম দিতে পারবে না এটাতে এক্সামিনার, আমি আশা করি। আপনারা চাইলে এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এটা স্ক্রিনশট দিয়ে রেখে অ্যানালাইজ করতে পারেন, ইভ্যালুয়েট করতে পারেন চ্যাটজিপিটি, জেমিনি বা যে কোন টিচারের মাধ্যমে, যেখানেই পারেন এটা ইভ্যালুয়েট করে দেখতে পারেন এইগুলো স্কোর কত। দুইটাই নিজেরা চেক করে নেবেন এবং নিজেদের মতো কাস্টমাইজ করে নেবেন। আমি বলছি, আমি যেরকম লিখছি আপনারাও যে ঠিক একইভাবে লিখতে হবে তা না, নিজেদের মতো লিখতে হবে। সেন্টেন্স, গ্রামার, ওয়ার্ড এবং স্মুথনেস সবকিছু ঠিক রেখে যদি লিখতে পারেন তাহলে যেভাবেই লিখেন না কেন ভালো একটা স্কোর পাবেন রাইটিং টাস্ক 1 এ। দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিওটা আসবে পাই চার্টের উপর। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।